মেঘের ভেলায় ভেসে আসে শ্রাবণের নীল আমন্ত্রণ। দিগন্ত জোড়া পাহাড় জুড়ে নামে বর্ষার প্রথম স্পন্দন। অসীম সেই জলাধারের বুকে অগণিত বৃষ্টি বিন্দু লিখে চলে অনন্ত কবিতা। বর্ষাকাল প্রকৃতির সবচেয়ে রোম্যান্টিক, সবচেয়ে জীবন্ত এক ঋতু। চারিদিকে শুধু সবুজের উৎসব, পাহাড়ের গায়ে মেঘের আলতো স্পর্শ, আর সেই পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া বিশাল এক জলাধার, যা শুধু জল নয়, হাজারো প্রাণের আশ্রয়। এখানে বাস করে অসংখ্য নাম জানা না জানা পাখি। কোথাও জলের ধারে ফুটে আছে শাপলা, শালুক আর নানান রঙের জলজ ফুল। প্রতিটি পাতায় পড়া বৃষ্টির ফোঁটা সূর্যের ক্ষণিক আলোয় মুক্তোর মতো ঝলমল করে। আজ হারিয়ে যাওয়ার গল্পের তরফ থেকে আপনাদের চলুন নিয়ে চলি বর্ষার এই স্বপ্নরাজ্যে, যেখানে পাহাড়, মেঘ, জলাধার, পাখির কলতান আর ঝর্ণার সুর মিলে মিশে সৃষ্টি করেছে প্রকৃতির এক অপূর্ব কাব্য। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের এই ভ্রমণ শুধু একটি জায়গা দেখার গল্প নয়, বরং প্রকৃতিকে নতুন করে অনুভব করার এক অনন্য যাত্রা, যেখানে চারিদিকে পাহাড়ের সারি যেন বিশাল প্রহরীর মতো দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এই বিস্তীর্ণ জলভাণ্ডারকে। আবার সেই বিশাল জলাধারের অতিরিক্ত জল পাহাড়ের গা বেয়ে নেমে সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর ঝর্ণা। গর্জন করে নেমে আসা সাদা ফেনিলো জল, চারিদিকে ছিটকে পড়া অসংখ্য জলকণা, আর তার চারপাশে সবুজ পাহাড়ের আবরণ, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। ঝর্ণার সেই নিরন্তর সুর যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত, যা প্রতিটি দর্শনার্থীর হৃদয়ে রেখে যায় এক অমলিন স্মৃতি। নামলাম আবার ব্রহ্মপুর স্টেশন। এর আগে আরেকবার ব্রহ্মপুর এসেছিলাম সোনাপুর গোপালপুর যাওয়ার জন্য। তো এবারে অন্য একটা ডেস্টিনেশন। চলো তোমাদের কোথায় দেখাবো। ব্রহ্মপুর আসার জন্য খড়গপুর বা সাঁতরাগাছি বা হাওড়া থেকে যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরে যেটা যায় আর কি, সেটা আসতে পারো। কী কী ট্রেন ধরলে আসতে পারবে সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চলো, এখানের থেকে ভেবেছিলাম যে স্কুটি করে যাব, কিন্তু স্কুটি এত ওয়েদারটা খারাপ, তাই স্কুটি আর রেন্টে নিলাম না। আপাতত ঠিক করেছি যে গাড়িতে করেই যাব। গাড়ি ওই ফোনে ওভার দ্য ফোন বুক করেছি। কীরকম কি এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আপাতত ডেস্টিনেশনে যাওয়া যাক। ওয়েদার খারাপ থাকার জন্য 2 চাকার পরিকল্পনাকে বাতিল করে ফাইনালি 4 চাকাতেই চললাম। এই গাড়ির সাথে এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। তোমরাও চাইলে বুক করতে পারো, আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। যাত্রা শুরু হতেই নেমে গিয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। সেই জন্য অনেক জায়গায় ভিডিও ক্লিপ হয়তো তোমরা দেখতে পাবে না। আজকের গন্তব্য ছিল ঘোদাহাদা ড্যাম। এটার স্পেলিংটা ঠিক কিভাবে উচ্চারণ করা যাবে সেটা আমার কোনো আইডিয়া নেই। GHODAHADA। তো তোমরা ঘোড়াহাদাও বলতে পারো, ঘোদাহাদাও বলতে পারো। ব্রহ্মপুর থেকে 1 ঘন্টার দূরত্বে অবস্থিত এই ড্যামটি, এই ড্যামের একদম পাশেই রয়েছে ওএফডিসির তরফের থাকার ব্যবস্থা। হঠাৎ করে পাওয়া দুদিন ছুটি, চলে এলাম পাশের রাজ্য উড়িষ্যা। কোথায়? আসো তোমাদের দেখাই। দিস ইজ দ্য প্লেস। এটা হচ্ছে বেসিক্যালি একটা ড্যাম। ড্যামের এখানে উড়িষ্যা গভর্নমেন্ট থেকে ওএফডিসির তরফে ওরা থাকার ব্যবস্থা করেছে একদম ড্যামের সামনে। মানে এত সুন্দর একটা ভিউ। আর যদি বর্ষাকাল হয় তাহলে তো পাহাড়ে মেঘের খেলা দেখতেই পাবে। থাকার জায়গাটা ঠিক ওই দিকে, পিছন দিকটায় থাকার জায়গা। আর এইখানে আমরা এসে মানে আজকে আমরা যে এসেছি একটা লোকও নেই, শুধু আমরাই হচ্ছি এখানে থাকার মানে রাত্রিবাস করার আজকে বাসিন্দা। আর পুরো জায়গাটা একেবারে যাকে বলে ফাঁকা, এবং লোকাল 2-1টা লোককে দেখতে পাচ্ছি। আর ওই সাইডেও কিছু ঘরবাড়ি আছে, ওটা কিসের জানি না।
হয়তো এরা কোনো প্রজেক্টে তৈরি করেছিল বা কী আমার জানা নেই, জানতে হবে। আর এটা হচ্ছে বেসিক্যালি কুমির সংরক্ষণ কেন্দ্র। মানে জলে কিন্তু খুব একটা নামতে দেয় না, তবে জায়গাটা এতটা সুন্দর, এসে সত্যি তাজ্জব বনে যেতে হয়। ঠিক এইখানটা দাঁড়িয়ে থেকে তুমি যখন পুরো জায়গাটাকে উপভোগ করবে, মানে হারিয়ে যাবে। মানে হারিয়ে যাওয়ার গল্প নামটা বলতে গেলে একেবারে সার্থক। সত্যি এখানে গেলে হারিয়েই যেতে হবে। আর জার্নিটা শুরু হয়েছিল কিন্তু হাওড়া স্টেশন থেকে ব্রহ্মপুর আসার পুরো জার্নিতে, মানে ব্রহ্মপুর স্টেশন নেমে, ব্রহ্মপুর স্টেশন থেকে এসেছি ইয়েতে করে, 4 চাকাই নিয়েছি। কিন্তু তোমরা চাইলে কিন্তু বাইকে করে আসতে পারো। মানে বাইকে করে যদি আসো, রাস্তার দুধারে পুরো ঘন সবুজ। আর এখন যেহেতু বর্ষাকাল, মানে সবুজে সবুজে ভরপুর চারিদিকে, তাই অসাধারণ এইরকম জায়গা উপভোগ করতে গেলে অবশ্যই 1 দিন থেকে 2 দিন ছুটি যথেষ্ট। কারণ স্টেশন থেকে খুব বেশি হলে 40 থেকে 45 কিলোমিটার দূরে, সময় লাগলো ওই মোটামুটি 1 ঘন্টা মতো, তার মধ্যেই পৌঁছে গেছি। আর এখানে থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা আছে। কি করে বুকিং করবে, কোন ওয়েবসাইট থেকে বুকিং করবে, সমস্ত ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। আর থাকা খাওয়ার খরচও যথেষ্ট কম, কেননা এইরকম একটা সিরিন জায়গায় থাকতে গেলে এবং সমস্ত রকমের প্রপার অ্যামিনিটিস দিয়ে সত্যি হয়তো অন্য কোনো জায়গা হলে অনেক কস্টিং বেশি হতো, কিন্তু এটা যেহেতু ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে, তাই আমার মনে হয়েছে যথেষ্ট কম। মানে দুজনের মোটামুটি 3,500 টাকা, তার উপরে ট্যাক্সেস যা আছে সেগুলো যোগ হবে, এবং এর মধ্যে থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড। আর এখানে শুনেছিলাম একটা মন্দির আছে, জানি না, এখন তো সবে এসেছি, জাস্ট লাঞ্চ করব, করে তারপরে যদি সুযোগ হয় তো বেরোবো, না হলে কাল সকালে দেখতে বেরোবো। তো এই সুন্দর জায়গাটা জাস্ট এক্সপ্লোর করব। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। চলে এসেছি এখানে ডাইনিংয়ে খেতে। তো তোমাদের এখানে কী কী খাবার আছে দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে মিক্স ভেজ, অনেক কিছু দিয়ে বানিয়েছে, মাছ, আচ্ছা এটা কি দিয়েছে কি, ডাল মনে হয়, হ্যাঁ এটা ডাল, ওটা রাইস, এটা পাঁপড়, এই যে পাঁপড়, আর এটা হচ্ছে স্যালাড। মানে এখন সত্যি কথা বলতে কি, সবচেয়ে বেশি যেটা খাওয়ার দরকার, মানে যেহেতু একটা প্রসেসের মধ্যে আছি, তো সেটা হচ্ছে স্যালাড। সো তার চেয়ে সবচেয়ে বড়, মানে আমরা এখানে খাবার দেখে যত না বেশি মানে ইয়ে হয়েছে, তার থেকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তোমাদের দেখায়। মানে খাবার খেতে খেতে জাস্ট এই দিকটা দেখো, খাবার খাবে আর এইখানে বসে একদম বাইরেটা এত সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে, মানে দারুণ সুন্দর লাগবে। এটাই হচ্ছে বাঙালিদের ভাত, ডাল, চচ্চড়ি, আর জমিয়ে মাছের কষা কি বানিয়েছে আমি জানি না, মাছের কিছুটা বানিয়েছে। সো তোমরা আসলে ঠিক এরকমই ডাইনিংয়ের একটা ভিউ পাবে এবং খেতে খেতে এই দৃশ্যই দেখতে পাবে। চলো আপাতত খাবারটা খেয়ে নেওয়া যাক। চলো এখন খেতে বসেছি। ডাল যেটা দেখালাম, ডাল, এই যে ভাজা, মাছ তো অনেকগুলো দিয়েছে, স্যালাড সব নিয়ে বসে পড়েছে, আর পাঁপড়টা পরে খাচ্ছি। টেস্ট করে বলি কেমন হয়েছে। ডালটা খেয়ে দেখি। পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানিয়ে দেয় ডালটা, বাট দারুণ হয়েছে খেতে। ভাজাটা তো আই থিঙ্ক সবের মধ্যেই না মানে সাউথ ইন্ডিয়ান টাচ আছে। মাছটা একটু খেয়ে দেখি, প্রচুর মাছ দিয়েছে, মাছের মধ্যেও সেই সাউথ ইন্ডিয়ান ব্যাপারটাই আছে। বাট খাওয়া দাওয়া কিন্তু একদমই ঘরোয়া, খুব বেশি তেল দিয়ে বানায়। খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর একটু আশেপাশটা ঘুরে দেখবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ওপরে এলাম। প্রথমে আমাদের নিচের ফার্স্ট ফ্লোরের রুমটাই দিয়েছিল, আমরা বললাম যে ওপরের টপ ফ্লোরের রুমটা চাই, তো ওরা সেটা রেডি করে দিল। এইটা হচ্ছে সেই নিচে যেরকম দেখলে ঠিক সেরকমই এখানে আর একটা ডাইনিং হল আছে এখানে বসার জন্য। আর যে রুমটা দিয়েছে তোমাদের এই শুট দেখায়, স্যুট নাম্বার 3। এই ওপরের ফ্লোরটাতে স্যুট 3 এবং 4 আছে, ঠিক আছে। এসব দেখাই যাবে জায়গাটা পুরোটা। প্রথমে ঢুকতেই এইদিকে একটা ওয়াশরুম আছে, আর
মেইন অ্যাট্রাকশন এত সুন্দর একটা ভিউ। মানে এটা পুরোটা খুলে দিলে সুন্দর দারুণ একটা ভিউ পাওয়া যাবে। ব্যালকনিটাও খুব সুন্দর দেখতে, এখান দিয়ে পুরো ড্যামটা দেখা যাচ্ছে এই সাইডটা দিয়ে। ফুল ড্যামের ভিউটা এই সাইড দিয়ে পাওয়া যাচ্ছে। আর রুম দিয়ে তো দেখাই যাচ্ছে, বিছানায় শুয়ে শুয়ে তুমি দেখতে পাবে। তো চলো আপাতত এই দিকটা বন্ধ করে রাখি। তো যেটা বললাম তোমাদের, যদি হাতে একদিন কি দুদিন পাও, একদম ঝট করে চলে এসো। এত সুন্দর জায়গা, সত্যি আমি এতটা সুন্দর দেখবো ভাবিনি। দু একটা ভিডিও দেখেছিলাম, কিন্তু বর্ষাকাল বলে আরো সুন্দর দেখাচ্ছে, পুরো একদম সবুজ। আর যখন মানে বৃষ্টি হচ্ছে তখন পুরো মেঘে ঢেকে যাচ্ছে, আর যেই বৃষ্টি চলে যাচ্ছে দারুণ একটা সুন্দর গ্রিনারিজ প্লাস মেঘ, একটা অদ্ভুত সুন্দর মায়া সৃষ্টি করেছে। তো দেখা যাক, এখানে বলছিল বোটিং হয়, জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। তো বোটিং হলে জিজ্ঞাসা করবো যে কিভাবে কি বোটিং করা যায়, তোমাদের অবশ্যই দেখাবো। আর সামনে একটা মন্দির আছে শুনেছি, সেই মন্দিরটাও দেখতে যাবো। তো আপাতত একটু রেস্ট নিয়ে নিই, ফ্রেশন আপ হয়ে নিই, তারপরে এখানে মাঝে মধ্যেই কারেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে। তো জানি না কি ব্যাপার, আবার জেনারেটর আছে, চালিয়ে দেয় ওরা, কোনো সমস্যা হয় না। তো চলো আপাতত এখন একটু রেস্ট নিই আর এই নাজারা উপভোগ করি। বিকেলের দিকে ভেবেছিলাম একটু চারিদিকটা ঘুরে দেখব, কিন্তু এতটাই বৃষ্টি নামে যে আর বেরোনো সম্ভব হয় না। ঘর থেকেই এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছিল যে বাইরে না যেতে পারার আফসোসটা আর রইল না। মনোমুগ্ধকর এই দৃশ্য উপলব্ধি করতে করতে দিনটি শেষ হলো সেদিনকের মতো। সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের বলেছিল, অপশন দিয়েছিল যে পুরি ঘুগনি আর হচ্ছে উপমা। আমি পুরি খাবো না, তাই ইডলি বলেছিলাম, ওরা ইডলি বানিয়ে দিয়েছে। যা তোমরা মোটামুটি চাইবে, যারা জেনারেলি খাও, ওদের অপশনের মধ্যে থাকলে ওরা বানিয়ে দেবে। তো এখন চলে এসেছি। আর রাত্রিবেলা এতটাই টায়ার্ড ছিলাম, আর কোথাও বেরোনোও হয়নি, খাওয়া দাওয়ারও দেখানো হয়নি। রাত্রিবেলা এক তরকা ছিল আর রুটি ছিল। তো এখন দেখি এই ব্রেকফাস্টটা করে কীরকম, মানে টেস্ট কেমন হয়েছে। ইডলিগুলো বেশ সফট আর কি। মানে আমরা জেনারেলি খাই কি, সাম্বার দিয়ে ইডলি খাই, এখানকার ট্র্যাডিশনই এটা যে এরা মানে বেসিক্যালি ইডলি দিয়ে ঘুগনি দিয়ে খায়। ভালো হয়েছে ঘুগনিটা বেশ। আর উপমাটা দেখি, উপমাটা খাওয়ার জন্য এটা দিয়ে খেতে হবে, নাহলে ভীষণ ফিকা ফিকা লাগবে। খাবারের কোয়ালিটি কিন্তু একদমই ঘরোয়া, মানে তোমাদের এই খাবার খেয়ে শরীর খারাপও হবে না, কিছুই হবে না। ইভেন রাত্রিরেও যে তরকারিটা বানিয়েছিল, খুব বেশি তেল নয়, একদম বাড়ির মতো সমস্ত বিভিন্ন ধরনের ডাল দিয়ে তরকারিটা বানিয়েছিল। খাবার দাবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, আমি বলবো। যারা বিশেষ করে বাইরের খাবার খেতে একটু অসুবিধা হয় তাদের জন্য তো অবশ্যই। তো এখন এটা খাবো। এখন বাজে 8:30 সকাল। এখানে বলছিল বোটিংয়ের ব্যবস্থা আছে, কী ব্যাপারে একটু কথা বলতে হবে, দিয়ে আশপাশটা আজকে একটু ঘুরে দেখবো। চলো তোমাদের সবটা শেয়ার করবো আস্তে আস্তে। উঠে পড়েছি বোটিং করার জন্য, একদম রেডি ফেডি হয়ে সকালবেলা স্নান টান করে। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। বোটিং ইনক্লুডেড নয়, তোমার স্টের সাথে আলাদা করে চার্জেস লাগবে। পুরো বোটটা রিজার্ভ করবে 8 ঘন্টার জন্য 700 টাকা লাগবে। এখন পর্যন্ত এই রেট আছে। তো জানি না এখন কিরকম কি এক্সপিরিয়েন্স হবে, এখনো বোট চালু হয়নি, চালু হলে তখন দেখাচ্ছি। শুরু হলো বোটিং। বলে রাখি, এখানে যারা স্থানীয় আছে তারাও কিন্তু ঘুরতে আসে, জেনারেলি উইকেন্ডেই তারা আসে। তবে ঘুরতে গেলে তাদের কিন্তু পার হেড 100 টাকা করে বোটিংয়ে নেয়। আর যারা এখানে থাকবে তাদের 700 টাকা পুরো বোট রিজার্ভ করতে হবে। তোমরা একবারে 5 জন যেতে পারবে, তাই কোনো ফ্যামিলি এলে বেশ হই হই করে ঘুরতে পারবে এই ড্যামের মধ্যে। বর্ষাকালে এই ড্যামের রূপ অসাধারণ লাগে, তাই এই কালটাই বাঞ্ছনীয়। সবচেয়ে মজাদার ব্যাপার হলো, এই ড্যামের মাঝখানে যেখানে মাটি পেয়েছে সেখানে তৈরি হয়েছে দেশি জাম। আর সেই দেশি কালো জাম পাড়ার জন্য
ওই বোট চালক দাদা আর দুই কচি কাঁচা মিলে অনেক কসরত করে সুন্দর মিষ্টি জাম আমাদের উপহার দিল। আর সেটা যে এত সুস্বাদু ছিল তা সত্যি বলার মতো নয়। দারুণভাবে উপভোগ করলাম। এর মাঝেই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি, আর ছোট্ট ছোট্ট হাঁসগুলো জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এরা কিন্তু জলের মধ্যে মাছ ধরে খায়। জলের মধ্যে যেতে যেতেই দেখলাম এই অদ্ভুত সুন্দর পাখিকে। এরকম অনেক ধরনের নাম না জানা পাখি, আবার নাম জানা পাখিও দেখতে পাওয়া যায় এই ড্যামে বোটিং করলে। প্রায় 1 ঘন্টা বোটিং করলাম, আর সত্যি চারিদিকটা এতটা সুন্দর লাগছিল। মাঝে নীল জলরাশি, আর সাথে এই সবুজ ঘন পাহাড়ের অভূতপূর্ব মেলবন্ধন। একেবারে যেন বাস্তবতা ছেড়ে বেরিয়ে গেছি। এখানে শুধু মুগ্ধ হয়ে দেখতে হচ্ছে এই ড্যামটিকে। এত সুন্দর দেখতে, আর মাঝে মধ্যেই বৃষ্টি আসছে, মাঝে মধ্যেই রোদ উঠছে, যদিও খুব রোদ ওঠেনি, হালকা করে রোদ উঠেছে। তো এত সুন্দর দেখতে লাগছে জায়গাটাকে। আর একটু আগে বোটিং করেছিলাম আর কি। কিছু না হলে 7 থেকে 8টা গ্রাম নাকি এর মধ্যে ছিল। আর 1972 সালে এই ড্যামটা প্রতিষ্ঠা করা হয়। তারপরে তাদেরকে, যেখানে যারা লোকালয় ছিল তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যদি আসো, অবশ্যই এই বোটিং এক্সপিরিয়েন্সটা কিন্তু করো। এই বোটিং এক্সপিরিয়েন্স যদিও এর মধ্যে ইনক্লুডেড নেই, এখন এই হালকা বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে আপাতত। তো আমি রেকমেন্ড করব, দারুণ লাগবে। একবার ঘুরে যাও, যারা সিরিন জায়গা পছন্দ করো, যারা একটু হাটকে জায়গা পছন্দ করো, যে একদম ছোট্ট ছুটি, মানে ছোট্ট ছুটির মধ্যে একটা কোথাও একটা যাই যেখানে একদম বোর্ডাম, যে একটা দৈনন্দিন একটা যাকে বলে দৌড়, তার থেকে একটু মুক্তি পেতে চাই, ফট করে চলে এসো। বেশি ভেবো না, টিকিট কিন্তু পেয়ে যাবে, অসুবিধা নেই। একটু ব্রেক জার্নি হয়তো করতে হবে, আমি তো জাস্ট আগের দিন টিকিট কেটেছি, একটু হয়তো ব্রেক জার্নি করতে হবে, কিন্তু টিকিট পেয়ে যাবে। সো ডোন্ট থিঙ্ক মাচ অ্যান্ড হারিয়ে যাওয়ার জন্য চলে এসো এই জায়গায়। এটা হচ্ছে ঘোড়াহাদা ড্যামের একটু এগিয়ে সামনে, জাস্ট থেকে বেরিয়ে ইকো ট্যুরিজম যেখানে থাকছি আমরা সেখান থেকে বেরিয়েই সামনে দিয়ে একটা রাস্তা গেছে, সোজা উঁচু নিচু রাস্তা। তার জাস্ট ভেতর দিয়ে ঢুকলাম, একদম আনকনস্ট্রাকটিভ রাস্তা। ওখান থেকে ঢুকে এখানে নেমে এলাম। এত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। যেহেতু বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, কাল থেকে তো প্রচুর বৃষ্টি, আজকে এখন একটু কমেছে, আবার শুরু হয়েছে, দুপুরবেলা কমেছিল, তাই ভালোভাবে বোটিংটা করতে পেরেছি। তো বর্ষাকালে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে ড্যাম উঠছে, তাই জন্য ওরা এখন জল ছাড়ছে। পুরো একদম সেই সিকিমে যেমন ওয়াটারফলস দেখেছিলাম সেই রকম এফেক্ট আসছে এখন। তো দারুণ লাগছে দেখতে। এখন জাস্ট দাঁড়িয়ে আছি, ওইখান থেকে বেরিয়ে বাঁ দিকে রাস্তাটা যেখানে লেখা আছে ঘোড়াহাদা ড্যাম, সেই জায়গাটা, এইখানটা হচ্ছে সেই নদীটা, মানে বেসিক্যালি জলের স্রোতটা ছাড়ছে, সেই জলের স্রোতটা এইখানে প্রায় নদীর মতো আকার নিয়েছে। এখান থেকে মানে পুরো জলটা ওই সাইডে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন নদী বইছে, কিন্তু ওই দিকটা দিয়ে দেখে এলাম যে এখানকার যে ড্যাম, সেই ড্যামেরই পুরো জল এদিক দিয়ে ছাড়ছে। দারুণ সুন্দর লাগছে। বর্ষাকাল বলেই কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছে। তো তোমরা এলে চেষ্টা করো বর্ষাকালে আসা। শীতকালে আবার অন্যরকম ভিউ পাবে, এত জল টল পাবে না। বর্ষাকাল বলে প্রচুর জল। চলো ওই দিকটা গিয়ে দেখ। বিকেলবেলা একটু চারিদিকটা ঘুরে দেখতে বেরিয়েছিলাম।
এই ড্যামে পৌঁছাতে গেলে এখানকার এন্ট্রি গেট আছে, সেখান দিয়ে ঢুকতে হয়। আর সেখানেই রয়েছে ছোটখাটো পার্ক, যেখানে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে। আর তাছাড়াও বড়রাও এসে এখানে সময় কাটাতে পারে। খুব সুন্দর জায়গা। ছোট্ট একটা হনুমান মন্দিরও আছে। আর অনেকটা উঁচুতে উঠে কিন্তু যেতে হয় বেসিক্যালি। তোমরা চাইলে ওই হনুমান মন্দিরে পুজোও দিতে পারো, সেখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। এখানে এলে খুব সুন্দরভাবে সময় কাটবে। বিকেলবেলার জন্য একেবারে আদর্শ জায়গা। উঁচু থেকে পুরো ভ্যালির মতো জায়গাটা লাগছিল। আর এত সুন্দর করে উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকে সাজানো হয়েছে, তা সত্যি মুগ্ধ করে। দারুণ সুন্দর জায়গা, এক কথায় অনবদ্য। পুরো দেখো পাহাড়ের লেয়ারটা, একের পর এক পাহাড়ের লেয়ার, এবং সবুজগুলো বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হচ্ছে, কারণ মাঝখানে হচ্ছে হালকা করে মেঘ আছে। মানে এত সুন্দর লাগছে, ঘর থেকে তো পুরো স্ট্রেট ভিউ পাওয়া যাচ্ছে। আর এইখানে এই ড্যামটাতে এলে পুরো একদম কর্নার করে দেখো, ওই দূর অব্দি হাঁটা যায়, পুরো দূর অব্দি হাঁটতে পারো বিকেলবেলা এসে। আর এই কর্নারটা থেকে এত সুন্দর লাগছে, সে একবার রাজামন্দির বোটিং করেছিলাম, তো ওখানে পুরো ওরা সারা দিনের জন্য ঘুরিয়েছিল গোদাবরী নদীতে। এটা কিন্তু নদী নয়, কিন্তু সেরকম টাইপেরই ফিল দিচ্ছে। বিশাল বড় ড্যাম। তো বিকালবেলা অনেকেই দেখছি এখানে, আজকে যেহেতু রবিবার, অনেকেই দেখছি এসেছে তার পরিবার পরিজনের সাথে। নিচে আবার মানে এই জাস্ট ওপরের দিকটা তো ড্যাম, আর নিচের দিকটা হচ্ছে ছোটদের খেলার জন্য জায়গা আছে। তো ছোটরাও বোর হবে না, বড়রাও এসে সুন্দর দৃশ্য উপভোগ করবে। তো সব মিলিয়ে একটা ছোট্টখাট্টো প্যাকেজ বলতে পারো। তবে খুব বেশি লোক কিন্তু নেই, লোকের পরিমাণ যথেষ্ট কম। রবিবার বলে তাও গুটি কয়েক লোক দেখতে পাচ্ছ। নর্মাল ডেজ হলে হয়তো সেটাও দেখা যায় না, কারণ আমরা যখন কালকে ছিলাম তখন কিন্তু খুব একটা লোক দেখিনি। আজকে তাও ওই দিকটায় যাচ্ছে, ওই ড্যামের ওইখানটা দিয়ে যেখান দিয়ে বোটিং করা যায়। বাট এখান দিয়ে সকালবেলাও তোমরা যদি চাও এসে হাঁটাহাঁটি করতে পারো। এখানে সানরাইজ দেখা যাবে, সানসেট দেখা যাবে। এই তো দুদিকে, মানে ওই দিকটা সানসেট হবে আর এই কর্নারটায় হবে সানরাইজ। দারুণ জায়গা। তো এখন বসে চুপচাপ উপভোগ করি বিকালবেলা। সুন্দর হাওয়া দিচ্ছে, শান্ত জলরাশি, সাথে সবুজ ঘন পাহাড়, আর কালো মেঘের এক অভূতপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে। দাঁড়িয়ে আছি ঘোদাহাদা ড্যামের ওপরে। দেখো এত সুন্দর পূর্বঘাট পর্বতমালাকে দেখা যাচ্ছে, মানে পুরো একদম 360 ডিগ্রি ভিউ পাবে। দারুণ সুন্দর লাগছে। আর এখানে জাস্ট এই পাশেরটায় একটা ইরিগেশন বাংলো আছে। সেই ইরিগেশন বাংলো আবার বললো যে থাকতে পারো, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, নিজেরা রান্না করে খেতে হবে। আর মানে জায়গাটা এতটাই সুন্দর পুরো, মানে এবং কোনো রকম কোনো টিকিট চার্জ নেই। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, কয়েকজন ঘুরতে এসছে ছুটির দিন বলে। তো কিন্তু এত দারুণ সিনিক ভিউ, পুরো চারদিকটা একটু এই দিকটা দেখো, পুরো পাহাড়ের পর পাহাড়ের মানে রাশি একবারে। যেদিকে দেখাচ্ছে সেদিকে শুধু সবুজ হলো পাহাড়, অসাধারণ সুন্দর লাগছে। তো আবারও বলবো, যেসব জায়গাগুলো আমার ভালো লাগে তোমাদের রেকমেন্ড করি যে এসে ঘুরে যাও। বিশেষ করে যখন ওএফডিসির মানে ইকো ট্যুরিজম সেন্টার আছে, এখানে থাকার ব্যবস্থা আছে, এত সুন্দর, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো অবশ্যই বলবো যে ঘুরে উপর থেকে ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। আর যদি ড্রোন থাকে সে তো মানে লাজবাব একেবারে শট পাবে। দেখো শুধু জাস্ট এটা হচ্ছে জাস্ট ঘোদাহাদা ইকো স্পটের এন্ট্রি পয়েন্ট। এই দিকে দেখো ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে ওই ড্যামটা যেখান থেকে ঘুরে এলাম। এটা ইকো স্পট বাদিকে। আর উজ্জ্বলেশ্বর টেম্পল বলে একটা টেম্পল আছে, এটা তুমি সাইট সিংয়ে করতে পারো। যেহেতু আমরা সাইট সিং আর যাইনি, এই ড্যামটাই এত সুন্দর লাগছে, আর সাইট সিংয়ের প্রয়োজন নেই সত্যি কথা বলতে কি। আর ওই দিকের রাস্তাটা দিয়ে আসলে সোজা পড়বে। আর এই বোর্ডটা যেই দেখবে, এই বোর্ড দিয়ে সোজা সামনে সোজা গিয়েই দেখছি বাঁ দিকে একটা ফলক আছে যেখানে লেখা আছে ইকো ট্যুরিজম সেন্টার। কিন্তু ওই দিকে নয়, ওরা মনে হয় প্রপার্টিটা বানানো ভেবেছিল, তারপরে মেবি প্ল্যান চেঞ্জ হয়েছে, তাই অন্যদিকে বানিয়েছে।
তো একদম সোজা উঠে যেতে হয় অনেক, উঠে গিয়ে তারপরে নিচের দিকে আর কি। তো রাস্তাটা যদি তোমরা স্কুটি বা বাইকে করে আসো, এই ফলকটা পাবে, ফলক পেলেই একদম সোজা চলে যাবে, সোজা উঁচুতে, কোনো বাদিক ডান দিক করবে না। যদি এখানে আসতে চাও, এসে থাকতে চাও, থাকতে পারো। অনেক মেয়েরা আছে যারা জিজ্ঞাসা করো যে দিদি সোলো ট্রিপ করবো, এটা কি সেফ হবে? যথেষ্ট সেফ জায়গা এদের রীতিমতো। এখানে দেখছি এখানকার সেন্টারটা ঘোড়াহাদা ইকো ট্যুরিজম সেন্টার যেটা আছে, সেটা রীতিমতো দেখছি মেয়েরাই চালায়, মানে এসএইচজি গ্রুপ আছে তারাই চালায়। তারাই সব রান্না বান্না পরিষ্কার সমস্ত কিছুর দায়িত্ব তাদের। আর সবচেয়ে ভালো কথা কি, এখানে তুমি যেরকম চাইছো, মানে এখনো পর্যন্ত রাইট নাও এখনো পর্যন্ত কিন্তু আমার ধরো সাপোজ লুচি খেতে আমি ভালো লাগে না, আমি বললাম ইডলি করে দিত, ওরা ইডলি করে দিল। রাতে যেমন কিছু একটা অপশানস আছে ওদের, তো সেই অপশানসের বদলে আমি অন্য কিছু অপশানস চাইলাম, তো সেই অপশানস ওরা রাজি হলো। হয়তো খুব বেশি হলে 30, 40 কি 50 এক্সট্রা পড়বে পার হেড। তো তোমরা সেইভাবে কথা বলে নিতে পারবে তোমাদের ইচ্ছা মতো। তো বুঝতেই পারছো জায়গাটা বেশ ভালো আর যথেষ্ট সেফ। হতে পারে সিরিন, কিন্তু ইনসিকিউরিটির কোনো ব্যাপার নেই, যথেষ্ট সিকিউরিটি আছে। তো আর এটা অবভিয়াসলি অনলাইনে বুক করতে হবে, এটা কিন্তু স্পট বুকিং তোমরা করতে পারবে না, অনলাইন বুক করতে হবে। ওএফডিসি ইকো ট্যুরিজম সাইট বলে একটা সাইট আছে, সেখানেই বুকিং করতে হবে। আর সমস্ত কিছু অনলাইনেই পেমেন্ট সিস্টেম। সো চিন্তা নেই কোনো, বিনা চিন্তায় চলে আসবে আর এখানে এক রাত কাটিয়ে যাও, সত্যি হারিয়ে যাবে, এত সুন্দর জায়গা। চলো আপাতত ফিরে ওরা স্ন্যাক্স দেবে, খাবো, খেয়ে দে পরের দিন সকালে আবার বেরোনো আছে, বেরিয়ে যেতে হবে এই সুন্দর ঘোদাহাদা নেচার ক্যাম্প ছেড়ে। কারণ আবার সেই ব্যস্ততার দৈনন্দিন জীবন, ফিরতেই হবে, কিছু করার নেই, ফিরতে তো ইচ্ছে করে না। আবার নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো, হারিয়ে যেতে তোমাদের সাথে। আপাতত টাটা। রাতের বেলা ভিউটা ঠিক এইরকম লাগে, দেখো এত সুন্দর দেখতে লাগছে এইখানটা। দিনের বেলা এখানটা দিয়ে এলে সামনে ড্যামের পুরো ভিউটা পাওয়া যায়, আর রাত্রিবেলা এরকম একটা লাইটিং থাকে, সেই লাইটিং দিয়ে একদম পুরো সোজা এই জায়গাটা। জাস্ট ওই ড্যামটা দেখে এসে ফিরলাম, হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখানে এসে এখন দাঁড়িয়েছি, পুরো এখানটা পুরো যদি মেঘটা না থাকে তাহলে চাঁদটা হয়তো দেখা যাবে। পূর্ণিমার জাস্ট 2-3 দিন পরেই হয়েছে। অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। রাতের বেলায় একটা আলাদাই মায়াবী রূপ। একবার আমাদের ওই থাকার জায়গাটা দেখো, দারুণ লাগছে। কোনো একটা জায়গায় রাত্রিবেলা একরকম দেখায়, আবার দিনের বেলা আর একরকম দেখায়। রাত্রিবেলা সত্যি কথা বলতে কি অত কিছু দেখতে পাই না আমরা, কিন্তু লাইটিংটা কোনো কোনো ওএফডিসি ইকো ক্যাম্পে লাইটিংটা এত সুন্দর থাকে, তো এইখানে মানে দেখলাম সেটাই। তবে তোমরা যদি আসো হয়তো ততদিনে ওইদিকে যে ইকো কটেজগুলো আছে, তৈরি হচ্ছে কটেজগুলো, সেগুলো হয়তো তৈরি হয়ে যাবে। আর উপরের কটেজগুলো তো থাকছেই, তবে আমার বেসিক্যালি গ্রাউন্ড ফ্লোরের চেয়ে উপরের দিকের ফ্লোরের ঘরই পছন্দ, তাই উপরের দিকের ফ্লোরই নিয়েছি। তোমরা যদি বুকিং করো ফোন করে বলে দিও 3 নম্বর বা 4 নম্বর যে কোনো একটা রাখতে। আমরা যে রুমটাতে আছি 3 নম্বর রুম, 3 নম্বর রুমটা বেশ ভালো লাগলো, কারণ এই দিকটা হচ্ছে কিছুই নেই প্রায়, সেই কারণে এই দিকে ব্যালকনিটা থাকলে ভালো লাগে, আর ওই দিকটা হচ্ছে এন্ট্রান্সটা। সো 3 and 4 রুম হচ্ছে একদম সেকেন্ড ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে 1 আর 2 নম্বর রুম। তো এখন আপাতত রুমে যাব, ফ্রেশ হব আর কিছু স্ন্যাক্স খাবো। আপাতত টাটা।